नमस्कार खबर सुनছেন আপডেট বাংলা চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। হিন্দি জানতো তবু বাংলা বলছে, তার জন্যই এবার হরিয়ানাতে বাংলার ছেলেদের হেনস্থার অভিযোগ। কে হতে পারেন পরবর্তী উপরাষ্ট্রপতি? শরিক দলগুলিকে কিভাবে সামলাবে বিজেপি? পরকীয়া করতে গিয়ে হাতে নাতে পাকড়াও তৃণমূল নেতা, রাতভর বাঁধা রইলেন ল্যাম্পপোস্টে। বাঙালি অস্মিতায় শান দিয়ে এবার বীরভূমে মমতার প্রতিবাদ মিছিল, দিনক্ষণ জানিয়ে দিলেন কাজল। 2016 সাল থেকে দিলীপবাবু রেলের বাংলাতেই আছেন, নিজের ভাড়া বাড়ি নিয়ে বলতে গিয়ে বললেন হিরণ। বাংলার বিরুদ্ধে বিজেপির সন্ত্রাস, রবি ঠাকুরের বোলপুর থেকে ভাষা আন্দোলন শুরু মমতার। ধেয়ে আসছে চীন ভিয়েতনামের বিধ্বংসী বড় ঝড় উইফা, ভয় বাড়াচ্ছে বঙ্গোপসাগরে, কি হবে বাংলার? 21শে জুলাইয়ে টাকা বিলির ভিডিও সামনে, যা সাফাই দিল তৃণমূল। 21এর সমাবেশে উধাও কেষ্ট, তারপর ফেসবুক পোস্ট, বাড়ছে জল্পনা। শুভেন্দু অধিকারী দিল্লি যাওয়ার যাত্রায় সরগরম রাজ্য রাজনীতি। এবার আসছে বিস্তারিত খবরে। বিজেপি শাসিত রাজ্যে চলছে বাঙালি নিগ্রহ, যা নিয়ে বারে বারে সরব হয়েছে তৃণমূল। এই আবহের মধ্যে ফের একবার গুরুতর অভিযোগ। এবার বাংলাদেশি সন্দেহে মালদহের পরিযায়ী শ্রমিক আটক হরিয়ানায়। গুরুগ্রাম পুলিশের হাতে আটক তারা, থানায় তুলে এনে পুলিশের নিগ্রহ এবং হেনস্থার অভিযোগ তুলে সরব পরিযায়ী শ্রমিকের পরিবার। জানা গিয়েছে, মালদহের চাঁচল 1 নম্বর, চাঁচল 2 নম্বর ব্লকের প্রায় 8 জন পরিযায়ী শ্রমিক হরিয়ানার গুরগাঁওতে আটক। থানার অদূরে ওই শ্রমিকদের একটি ঘরে আটকে রাখা হয়েছে বলে দাবি। আটক শ্রমিকদের মধ্যে রয়েছেন মালদহের চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের সায়েদ আলী এবং লালটু হোসেন। হরিয়ানার গুরগাঁওতে শ্রমিকের কাজ করেন তারা। অভিযোগ, গত রবিবার হঠাৎই সেখানকার পুলিশ তাদের ভাড়া বাড়িতে তল্লাশি চালায়। আধার কার্ড সহ একাধিক সচিত্র পরিচয়পত্র নিয়ে লালটু হোসেন এবং সাইদ আলীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরিবারের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে আটক করে নিয়ে গিয়েছে। অন্যদিকে চাঁচল থানার চন্দ্রপাড়া ছাড়াও চাঁচল 1 নম্বর ব্লকের মুলাইবাড়ির আনেসুর রহমান, আলম আলী, কিসমতপুরের 2 ভাই নাজমুল হক, হাবিবুর রহমান, শ্রীপতিপুরের নূর আলম এবং বাকিপুরের মুকুল হোসেন রয়েছেন। আনেসুরের জামাই আলম রয়েছেন হরিয়ানা পুলিশের জালে আটক। মৌসুমী খাতুন বলেন, আমার কাকু রুমে ছিল, হঠাৎ পুলিশের গাড়ি এলো, তারপর রুমে ঢুকে বলছে চলো তোমাদের যেতে হবে এখান থেকে, আধার কার্ড দেখাও। আমার কাকু বাংলায় কথা বলেছে বলেই নিয়ে গেছে। মেয়াদ শেষের আগে উপরাষ্ট্রপতির ইস্তফা, পরিসংখ্যান বলছে ভারতের একাধিক উপরাষ্ট্রপতির মেয়াদ শেষের আগেই পদ ছেড়েছেন। তার উপর জগদীপ ধনখড়ের ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। সংসদে বাদল অধিবেশন চলাকালীন অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছেন ধনখড়। রাজনৈতিক মহলে তার এই ইস্তফার কারণ নিয়ে যখন গুঞ্জন চলছে, তখন অন্য মাথা ব্যথা বিজেপির। সবে ধনখড় ইস্তফা দিয়েছেন, ফলে শরিকদের কিভাবে বিজেপি সামলাবে তা এখনো স্পষ্ট নয়। বিজেপির এক নেতা বলেন, আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি, তবে আমার বিশ্বাস দল এমন একজনকে প্রার্থী করবে যাকে নিয়ে কোনো বিতর্ক নেই। দলেরই কোনো বর্ষিয়ান নেতাকে প্রার্থী করা হতে পারে বলে তিনি মন্তব্য করেন। একটি রিপোর্ট অনুযায়ী কোনো রাজ্যের রাজ্যপালকে প্রার্থী করতে পারে বিজেপি, যেমন ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। আবার সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞতা সম্পন্ন কোনো বর্ষিয়ান কেন্দ্রীয় মন্ত্রীকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা যেতে পারে, যেমন করা হয়েছিল ভেঙ্কাইয়া নাইডুকে। গেরুয়া শিবিরের সংগঠনের কোনো বর্ষিয়ান নেতাকে প্রার্থী করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নাইডু ও ধনখড় দুজনেই বিজেপির বর্ষিয়ান নেতা ছিলেন। উপরাষ্ট্রপতি নির্বাচন করায় প্রার্থী হতে পারবেন কারা? উপরাষ্ট্রপতি পদের প্রার্থী নিয়ে এনডিএ কি পদক্ষেপ করে তা ভবিষ্যৎ বলবে। এখন দেখে নেওয়া যাক কারা উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারবেন। উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে একজন ব্যক্তিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, কমপক্ষে বয়স 35 হতে হবে, দেশের কোনো লোকসভা কেন্দ্রের ভোটার হতে হবে। প্রশ্ন উঠছে, নতুন যিনি উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি কি 5 বছর পদে থাকবেন, নাকি ধনখড়ের মেয়াদের যে 2 বছরের মতো বাকি রয়েছে ততদিন পদে থাকবেন? সংবিধানের 68(2) অনুচ্ছেদে বলা হয়েছে, একজন উপরাষ্ট্রপতির ইস্তফার পর যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে, আর নতুন নির্বাচিত উপরাষ্ট্রপতি 5 বছর পদে থাকবেন। এনডিএ শরিকদের সামনে বিজেপি কাকে প্রার্থী করবে তা ভবিষ্যৎ বলবে। তেমনি বিরোধীরা কাকে প্রার্থী করবে তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। ধনখড়ের ইস্তফার পর ইন্ডিয়া জোট নতুন করে সংঘবদ্ধ হয় কিনা সেটাও দেখার। তবে আগামী কিছুদিন যে জাতীয় রাজনীতিতে নেতাদের তৎপরতা বাড়বে তা বলাই বাহুল্য। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন তৃণমূল নেতা, গ্রামবাসীদের অভিযোগ অত্যন্ত তেমনই।
গ্রামবাসীরা বলছেন 21শে জুলাইয়ের সভায় যোগ দিতে কলকাতায় গিয়েছিলেন ওই নেতা। রাত্রে ফিরে পাশের পাড়ার এক মহিলার সঙ্গে দেখা করতে গিয়েই নাকি একেবারে হাতে নাতে ধরা পড়ে গিয়েছেন। সারা রাত বাঁধা পড়ে রইলেন ল্যাম্প পোস্টে। ওই তৃণমূল নেতা একদিকে যেমন চাতালবেড়িয়া অঞ্চল তৃণমূলের তেমনই কনভেনার, তেমনই আবার পঞ্চায়েতের 248 নম্বর বুথের মহিলা পঞ্চায়েত সদস্যের স্বামীও বটে। গ্রামবাসীরা বলছেন এলাকার দাপট ভালোই। একসময় জয়নগর থানার অধীনে সিভিক ভলেন্টিয়ার হিসাবেও কাজ করতেন। উত্তেজিত জনতাই ওই তৃণমূল নেতাকে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী। মহিলা সহ ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়, পরবর্তীতে গ্রেপ্তারও করা হয়। মঙ্গলবার তোলা হয় আদালতে। অন্যদিকে নেতার সঙ্গে ধরা পড়া মহিলার স্বামী গ্রামবাসীদের বিরুদ্ধে নির্যাতন করার অভিযোগ এনেছেন, দায়ের হয়েছে অভিযোগ। 28শে জুলাই বীরভূম যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ইসলামবাজারে ব্রিজ সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তার। একই সঙ্গে বাঙালি অস্মিতায় শান দিয়ে বাঙালির উপর আক্রমণের প্রতিবাদে একটি মিছিল করার কথা রয়েছে তার। প্রসঙ্গত 21শে জুলাইয়ের দিন আগেই মূল মঞ্চের কাছে অনুব্রত মণ্ডলকে আটকে দিয়েছিল পুলিশ, জানিয়ে বিস্তর চাপানুত্তর হয়েছিল। পরবর্তীতে 21শের মঞ্চেও তাকে দেখা যায়নি। অন্যদিকে সম্প্রতি আবার ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে অনুব্রতর, আর তার সঙ্গে নেই জেলা সভাপতির ট্যাগ, উল্টে শুধুই কোর কমিটির সদস্য। তবে অনুব্রতর সঙ্গে মমতা আলাদা করে কোনো বৈঠক করবেন কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। কাজল বলছে ইলামবাজার থেকে পশ্চিম বর্ধমান যাওয়ার ব্রিজের শিলান্যাস করার কথা রয়েছে। প্রশাসনিক বৈঠকে আরও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। বাংলা ভাষাকে অবজ্ঞার প্রতিবাদে তিনি এখানে একটা পদযাত্রা করবেন। কাজলের দাবি, মমতা এলেই মানুষের ঢল নামবে বোলপুরের রাস্তায়। মানুষের মাথা ছাড়া কিছুই দেখতে পাওয়া যাবে না। 28শে জুলাই বীরভূম যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। ইলামবাজারে ব্রিজ সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তার। একই সঙ্গে বাঙালি অস্মিতায় শান দিয়ে বাঙালির উপর আক্রমণের প্রতিবাদে একটি মিছিলও করার কথা রয়েছে তার। প্রসঙ্গত 21শে জুলাইয়ের একদিন আগেই মূল মঞ্চের কাছে অনুব্রত মণ্ডলকে আটকে দিয়েছিল পুলিশ, জানিয়ে বিস্তর চাপানুত্তর তৈরি হয়েছিল। পরবর্তীতে 21শের মঞ্চেও তাকে আর দেখা যায়নি। অন্যদিকে সম্প্রতি আবার ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে অনুব্রতর, তার সঙ্গে আর নেই জেলা সভাপতির ট্যাগ। কাজল বলেছেন ইলামবাজার থেকে পশ্চিম বর্ধমান যাওয়ার ব্রিজের শিলান্যাস করার কথা রয়েছে। প্রশাসনিক বৈঠকে আরও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। 28 বা 29 তারিখে তিনি বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে হেনস্থা, বাঙালির উপর আক্রমণ, বাংলা ভাষাকে অবজ্ঞার প্রতিবাদে তিনি এখানে একটা পদযাত্রা করবেন। কাজলের দাবি, মমতা এলেই মানুষের ঢল নামবে বোলপুরের রাস্তায়। মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাবে না। 21শে জুলাইয়ে উত্তরকন্যায় যখন গর্জে উঠলেন শুভেন্দুরা, তখন খড়গপুরে আলাদা সভা করতে দেখা গেল বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। ভোট পরবর্তী হিংসায় রাজ্যে খুন হওয়া বিজেপির কর্মীদের স্মরণেই শহীদ সভার আয়োজন করতে দেখা গেল দিলীপ ঘোষকে। তা নিয়ে চাপানুত্তর কম হয়নি। এদিকে মানুষের পাশে দাঁড়াতে আবার হেল্পলাইন নাম্বার চালু করেছেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। দিলীপ যদিও বলছেন দল যাকে ঠিক করবে তাই হবে, হিরণও মুখে বলছেন তাই। বলছেন বিজেপি সংগঠিত পার্টি, তাই দলের সিদ্ধান্ত শিরোধার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরণ বলেন, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত নেন কে কোথা থেকে ভোটে দাঁড়াবেন। আমাদের সিনিয়ররা এই সিদ্ধান্ত নেন। আমি একজন সামান্য কার্যকর্তা। 5 বছর ঘর ছেড়ে, সিনেমা ছেড়ে, পরিবার ছেড়ে বিজেপি করছি। ফলে সিনিয়ররা যা বলবেন, পার্টির গাইডলাইন যা থাকবে তা মেনেই কাজ করব। অন্যদিকে তার বিধানসভা এলাকায় দিলীপ ঘোষ বড় কর্মসূচি ঘোষণা করলেও দেখা যায়নি হিরণকে। ডিরেক্টর কাজ করবে, আমরা সব কার্যকর্তারা মিলেমিশে কাজ করি, বরং একজন বিশিষ্ট জন বিশেষভাবে কাজ করে, পার্টির নির্দেশ মেনে করে। একই সঙ্গে বারবার তুলে ধরেন সিনেমা ছেড়ে রাজনীতিতে আসার প্রসঙ্গ, তুলে ধরেন পরিশ্রম করে পলিটিক্যাল কেরিয়ার দাঁড় করানোর প্রসঙ্গ। বলেন, তৃণমূলের নির্দেশে আমার সিনেমা করা বন্ধ। 21 থেকে আমি টানা খড়গপুরেই পড়ে রয়েছি। প্রত্যেক মাসে 25,000 টাকা করে বাড়ি ভাড়া দিয়ে থাকি। আমি কোনো রেলের বাংলো দখল করে নেই। আগের যিনি কংগ্রেস বিধায়ক ছিলেন তিনিও রেলের বাংলোতে থাকছেন। পরবর্তীতে 2016 সালে দিলীপবাবু বিধায়ক হয়েছেন, তারপর থেকে রেলের বাংলোতেই রয়েছেন। 10 বছর ধরে ওখানেই আছেন। বাংলার বিরুদ্ধে বিজেপির বিদ্বেষমূলক আচরণ করছে। বিজেপি শাসিত রাজ্যে থাকা বাঙালিদের বাংলাদেশি হিসাবে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে সরব হয়েছেন। এবার বীরভূমের লালমাটি থেকে বাংলার বিরুদ্ধে বিজেপির সন্ত্রাসের প্রতিবাদ আন্দোলন কর্মসূচি নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের শেষেই বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 28শে জুলাই বোলপুরে প্রতিবাদ পদযাত্রায় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। বীরভূমের লালমাটি থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ঝড় তোলা হবে বলে মত রাজনৈতিক মহলের।
গতকাল সোমবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলার বিরুদ্ধে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ। বিজেপি ভোটের প্রচার বাংলা ভাষা নিয়ে কথা বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে সভা মঞ্চ থেকে বাংলা ভাষায় মাঝে মধ্যে দু এক লাইন কথা বলেন, কিন্তু বাঙালিদের উপর আক্রমণ নিয়ে কোনো বার্তাই বঙ্গ বিজেপির তরফে দেওয়া হয়নি বলে অভিযোগ। শুধু তাই নয়, এইসবের মধ্যে দিয়ে বাংলার কেন্দ্রীয় সরকার এনআরসি চালুর চেষ্টা করছে বলে অভিযোগ। বাংলার অস্মিতা রক্ষায় নেত্রী ধর্মতলার মঞ্চ থেকে প্রয়োজনে নতুন ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। জননেত্রী বলেছেন, বাংলা ভাষার উপর চলছে বিশাল সন্ত্রাস। কে কোন ভাষায় কথা বলবে, কে কি খাবে তা নিয়েও বলে দেবে ওরা। জেনে রাখবেন, এখানে সবার অধিকার রক্ষিত হবে। মাতৃভাষা রক্ষায় দলের জনপ্রতিনিধিকে নির্দিষ্ট কর্মসূচিও বেঁধে নেয়। তার কবিতা লেখার মাধ্যমে গোটা বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুর বন্দিত হন। শান্তিনিকেতন থেকে ভাষার দক্ষতা কৃষ্টি নিয়ে চলছে চর্চা বরাবর, আর সেই লালমাটি থেকেই ভাষা আন্দোলন শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে তীব্র রোদ, কিন্তু তা দেখে আকাশের মুড বদলে গিয়েছে ভাবলে চলবে না। কারণ হাওয়া অফিস বলছে ফের চোখ পাকাবে নিম্নচাপ। বৃহস্পতিবার, শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা বেশ কিছু জেলায়। বুধবার রাত থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। তবে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। 24শে জুলাই বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে। বাড়বে নদীর জলস্তর, নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। আবহাওয়া দপ্তর বলছে, চীন এবং ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফার অংশ এসে বুধবারই ঘূর্ণাবর্ত তৈরি করবে উত্তর বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে পরবর্তী 48 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। তবে বুধবার রাতের দিকে দক্ষিণবঙ্গের নানান প্রান্তে রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারও মূলত মেঘলা আকাশই থাকবে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, হুগলি, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার 21শে জুলাইয়ের টাকা বিলির ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আপডেট বাংলা। 21শে জুলাই মুখ্যমন্ত্রীর সমাবেশে বাড়ি ফেরার পথে কন্ট্রাক্টরের মতন এক ব্যক্তি বাসের টাকা আদায়ের বদলে কর্মী সমর্থকদের মধ্যে টাকা বিলির ভিডিও ভাইরাল হয়। স্থানীয় বিজেপি নেতা সমরজিৎ ঘোষ বলেন, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। নিচু তলার কর্মী সমর্থকদের রোজের দাম দিতে হচ্ছে তৃণমূল। যদিও তারা যেতে অস্বীকার করত, কিন্তু তাহলে হয়তো তাদের কাজ চলে যেত। আর তাদের বক্তব্য, ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষের পেটের দায়ে রাজনৈতিক চাপ হয়তো যেতে চাইছে। এই ঘটনাকে ঘিরে স্থানীয় সিপিআইএম নেতা হাবিব আলী বলেন, শুধুমাত্র টাকা নয়, টাকা ছাড়া মদ, মাংস আরো কত কিছুতেই যে শহীদ স্মরণ করা হয়েছে, এ তো সবার পর থেকেই সমাজ মাধ্যমে প্রকাশ্যে এসেছে। যদিও এই ভিডিও ভাইরাল হওয়া নিয়ে এই বিষয়ে অস্বীকার করেছেন কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল বিষ্ণু। তিনি বলেন, এই ধরনের ভিডিও দত্তপুকুর তথা বারাসাত এলাকা অঞ্চলের কোনো জায়গার নয়। দলের নামে কুৎসা রটাতে বিরোধীরা সরব হয়েছে। কাশিমপুর এলাকার কোনো বাসে এই ধরনের টাকা বিলির ঘটনা ঘটেনি। 21শে জুলাই তৃণমূল কর্মী সমর্থকদের আবেগ, মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন সেটা কালকের ভিড়ই বলে দিয়েছে। বিজেপিকে তো প্রধানমন্ত্রীর সভা করতে হয়, আলিপুরদুয়ারে গিয়ে যাতে অসম থেকে লোক আনা যায়। এই ভিডিও প্রসঙ্গে তার বক্তব্য, এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও, যার সত্যতা যাচাই করা হয়নি। জেলার নেতা হলেও তৃণমূলে বরাবরই গুরুত্ব ছিল অনুব্রত মণ্ডলের। এমনকি তিনি জেলে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যেত কেষ্টর নাম। কিন্তু এই অনুব্রত 21-এর মঞ্চের কাছে ঘেঁষতেই দেওয়া হলো না। 20শে জুলাই কলকাতায় পৌঁছে গিয়েছিলেন তিনি, তবে সোমবার সভাস্থলে তাকে ঢুকতে দেওয়া হয়নি। মঞ্চে তখন কাজল শেখ সহ বীরভূমের কোর কমিটির সদস্যরা সি গ্রিন রঙের পাঞ্জাবি পরে সবার উপর ভিড় উপভোগ করছেন। কিন্তু কোথায় কেষ্ট? ভিড়ে কোথাও নেই তিনি। শেষ রাতে দেখা গেল তার ফেসবুক পোস্ট, আর সেই পোস্টে ছবির সংখ্যায় মমতাকে ছাপিয়ে গেলেন অভিষেক। তৃণমূলের নেতাকর্মীদের কাছে মমতা ও অভিষেক দুইজনের ছবি শেয়ার করাই স্বাভাবিক রীতি, এতে অবাক করার মতো কিছু নেই। কিন্তু কেষ্ট তো চিরকালই ব্যতিক্রমী, তাই তার পোস্টে কি অন্য কোনো ইঙ্গিত মিলেছে তা নিয়ে বিশ্লেষণ হওয়াটাই স্বাভাবিক। তিহার থেকে ফেরার পর বদলে গিয়েছে অনেক কিছুই। বীরভূমে আর সভাপতি হতে পারেননি অনুব্রত। এর মধ্যে আবার ফোন কাণ্ড, পুলিশকে গালিগালাজ করার অভিযোগ, ক্ষমা প্রার্থনাও করেন কেষ্ট মণ্ডল।
তারপর 21শে জুলাই জায়গা না পাওয়া, তাই কি এবার অভিষেকের স্মরণ? বিজেপির নেতা দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, ওকে দিয়ে টাকা তোলানো হলো আর আম খেয়ে ছিবড়ের মতো ফেলে দেওয়া হলো। তৃণমূলের বাকিরাও দেখুন। বাম নেতা মোহাম্মদ সেলিম বলেন, কাজের বেলায় কাজই, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। নেতাদের দিয়ে অন্যায় কাজ করানো হয়, তারপর ফেঁসে গেলে কেউ কারণ নয়। তবে তৃণমূল এই ইস্যুতে কোনো জবাব দিতে চাইছে না। কাজল শেখকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অন্য কারোর বিষয়ে জবাব দেব না। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অনুব্রতর কথা শুনেই বলেন, এটা কোনো ইস্যুই নয়। মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার এই দিল্লি যাত্রা ঘিরে রাজ্য রাজনীতিতে নানান জল্পনা শুরু হয়েছে। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে কড়া মন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক প্রসঙ্গে শুভেন্দু প্রশ্ন তোলেন, বাংলা ভাষা রক্ষার তিনি কে? তার মতে, প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বিরোধিতা করেছিলেন। তিনি আরও বলেন, যে পার্টিকে তৃণমূল গালাগাল করে সেই পার্টি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা একজন বাঙালি বলেও তিনি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি শুভেন্দু অধিকারী। তিনি এটিকে একটি বড় মাপের বিষয় এবং উপরাষ্ট্রপতির শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন বলে জানান। রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, ভারতীয় মুসলিমদের নিয়ে তাদের কোনো আপত্তি নেই এবং মোদী সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা সবাই পান, কিন্তু বাংলাদেশের মুসলমানরা ভারতীয় নয়। তিনি বলেন, ভারতীয় সকল ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করবে। প্রায় 540 কিলোমিটার কাঁটাতারের বেড়া না থাকায় বাংলাদেশ থেকে প্রচুর রোহিঙ্গা শরণার্থী ভারতে প্রবেশ করেছে বলে তিনি অভিযোগ করেন। 2017 সালে মুখ্যমন্ত্রী তাদের আমন্ত্রণ করেছিলেন বলেও শুভেন্দু মন্তব্য করেন। তিনি চান SIR এর মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাদ যাক এবং তাদের পুশব্যাক করা হোক। এটি সকল ভারতীয়দের কথা বলেও তিনি উল্লেখ করেন। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।